আচ্ছা, আগের ক্লাসে আমরা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড সম্বন্ধে পড়েছি। মস্তিষ্ক সাধারণত সব কাজের প্রধান নিয়ন্ত্রক কেন্দ্র, অর্থাৎ মস্তিষ্কই সমস্ত কাজটা নিয়ন্ত্রণ করে। কিন্তু অনেক সময় জরুরি প্রয়োজনে কিছু কিছু কাজ মস্তিষ্কের পরিবর্তে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন পায়ে কাটা ফুটলে আমরা পাটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিই, এটা মস্তিষ্ক দ্বারা নয়, এটা সুষুম্না কাণ্ড দ্বারা পরিচালিত হয়। সেরকম গরম ইস্ত্রিতে হাত পড়া, হাতটা সরিয়ে নেওয়া, চোখে তীব্র আলো পড়লে চোখটা বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সবগুলোই সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই প্রাণীদের নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত, অনৈচ্ছিক, তাৎক্ষণিক স্নায়বিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। আজকে আমরা এই প্রতিবর্ত ক্রিয়া সম্বন্ধে পড়ব। এই প্রতিবর্ত ক্রিয়া সাধারণত সুষুম্না কাণ্ড দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এই যে প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটা প্রমাণ আছে, প্রমাণ করা যায়। এখন দেখা যায় একটা কোনো ব্যাঙের মস্তিষ্ক যদি বিনষ্ট করে তাকে পায়ে যদি একটা আলপিন ফোটানো হয় তাহলে পাটা সংকুচিত হয় এবং উদ্দীপনার স্থানে ফিরে আসে। এটা যদি সুষুম্না কাণ্ডটাকে বিনষ্ট করে এই পরীক্ষাটাই করা হয়, অর্থাৎ পায়ে যদি আলপিন ফোটানো হয় তাহলে কিন্তু কোনো ব্যাঙের দেহে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। অর্থাৎ এই পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায় যে প্রতিবর্ত ক্রিয়ায় মস্তিষ্কে কোনো ভূমিকা নেই, সুষুম্না কাণ্ড দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তবে কতগুলো জটিল প্রতিবর্ত ক্রিয়া আছে, যেমন সাইকেল চালানো, সার্কাসে খেলা দেখানো, ব্যাঙের শিকার ধরা ইত্যাদি ক্ষেত্রে মস্তিষ্কের প্রয়োজন হয়। বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ এই প্রতিবর্ত ক্রিয়াকে প্রধানত দুভাগে ভাগ করেছে। কি কি? একটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর একটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া বা এটাকে বলা হয় জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, বা এটাকে বলা হচ্ছে শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বা এটা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, অভ্যাসগত বা শর্তযুক্ত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে প্রধানত দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সহজাত বা জন্মগত বা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া, আরেকটা হচ্ছে অর্জিত বা অভ্যাসগত বা শর্তযুক্ত প্রতিবর্ত ক্রিয়া। এবারে এই দুটো প্রথমে আসছি সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে যে সকল প্রতিবর্ত ক্রিয়াগুলো জন্মের পরই থাকে, অর্থাৎ জন্মের পর থেকেই বিদ্যমান, তাদের বলা হচ্ছে সহজাত বা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া। যেহেতু এগুলো অভ্যাসের উপর নির্ভর করে না, প্রথম থেকেই থাকে, তার জন্য এগুলোকে বলা হয় সহজাত, অর্থাৎ অভ্যাসের উপর নির্ভরশীল নয় এবং চিরস্থায়ী। যেমন চোখে আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়, হাঁচি, কাশি, শিশুর স্তনপানের ইচ্ছা, এগুলো সবগুলোই হচ্ছে সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, জন্ম থেকেই হয়ে থাকে। এই সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া এইটা উৎপত্তি স্থল অনুসারে এটাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উপরিগত সহজাত প্রতিবর্ত ক্রিয়া, আর একটা হচ্ছে গভীর প্রতিবর্ত ক্রিয়া, গভীর সহজাত প্রতিবর্ত ক্রিয়া। উপরিগত প্রতিবর্ত ক্রিয়া কি? উপরিগত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে দেহের উপরিতল থেকে যে কোনো উদ্দীপনাগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে উপরিগত প্রতিবর্ত ক্রিয়া। যেমন পায়ের তলায় সুড়সুড়ি দেওয়া, তীব্র আলোকে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, এগুলো সবগুলো হচ্ছে উপরিগত প্রতিবর্ত ক্রিয়া। আর গভীর প্রতিবর্ত ক্রিয়াগুলো যে সকল প্রতিবর্ত ক্রিয়া দেহের ভেতরের অংশ উদ্দীপনার প্রভাবে হয়ে থাকে, যেমন পেশি বা টেন্ডন, কন্ডরা, এগুলোর প্রভাবে যখন হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে গভীর প্রতিবর্ত ক্রিয়া। যেমন হাঁটুর ঝাঁকানি, বাইসেপসের ঝাঁকানি, এগুলো সবগুলো হচ্ছে গভীর প্রতিবর্ত ক্রিয়া। তাহলে আমরা আসছি প্রতিবর্ত ক্রিয়াকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটা সহজাত, জন্মগত বা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া, একটা হচ্ছে অর্জিত বা অভ্যাসগত বা শর্তযুক্ত প্রতিবর্ত ক্রিয়া।
এবার হচ্ছে উৎপত্তি স্থল অনুসারে এই সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়াকে দুভাগে ভাগ করা যায়, একটা উপরিগত আর একটা হচ্ছে গভীর প্রতিবর্ত ক্রিয়া। উপরিগত যেটা দেহের উপরিস্থলে ত্বক, সাধারণত ত্বক এর গ্রাহক হিসাবে কাজ করে, সেগুলো হচ্ছে উপরিগত। আর যেগুলো ক্ষেত্রে পেশি, কন্ডরা বা টেন্ডন গ্রাহক হিসাবে কাজ করে, সেগুলোকে হচ্ছে গভীর প্রতিবর্ত ক্রিয়া। প্রত্যেকটার উদাহরণগুলো যেতে উপরিগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হচ্ছে যেমন পায়ের তলায় সুরসুরি দেওয়া, চোখে আলো পড়া। গভীর প্রতিবর্ত ক্রিয়া যেমন হাঁটু ঝাঁকানি বা বাইসেপস ঝাঁকানি। তাহলে এটা হলো সহজাত প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট আসছি অর্জিত বা অভ্যাসগত বা শর্তযুক্ত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত বা শর্তযুক্ত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া এগুলো জন্মের পর ক্রমাগত অভিজ্ঞতার মাধ্যমে বা অভ্যাসের মাধ্যমে লাভ করি, সেইগুলোকে বলা হচ্ছে অর্জিত বা অভ্যাসগত বা শর্তযুক্ত প্রতিবর্ত ক্রিয়া। যেমন সাইকেল চালানো, শিশুর হাঁটতে শেখা, কথা বলা, টাইপ করা ইত্যাদি হচ্ছে সব অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। শর্তযুক্ত যে প্রতিবর্ত ক্রিয়া, শর্তযুক্ত প্রতিবর্ত ক্রিয়ার একটা প্রমাণ আছে, পরীক্ষা আছে বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ। বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ কী করেছিল, একটা কুকুরকে লালাকরণের পরীক্ষা করেছিল। কি করেছিল, একটা কুকুরকে একটা নির্দিষ্ট সময় খাবার দিত, দেখা যাচ্ছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ও লালা খরিত হচ্ছে। এটা হচ্ছে তার সহজাত প্রতিবর্ত ক্রিয়া, খাবারের উপস্থিতিতে লালা খরিত হচ্ছে। কিন্তু পরবর্তীকালে কি করলো, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘন্টা বাজাতে শুরু করলো। এবার দেখা যাচ্ছে কিছুদিন পরে এটা অভ্যাসে পরিণত হলে কিছুদিন পর দেখা যাচ্ছে যে খাবার না দেওয়া হলেও শুধু ঘন্টা বাজলেই লালাকরণ হচ্ছে। অর্থাৎ সহজাত প্রতিবর্ত ক্রিয়াটা অভ্যাসের ফলে তার অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াতে পরিণত হলো। এটা হচ্ছে বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ এর পরীক্ষা। এবার হচ্ছে এই যে প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কী? প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব হচ্ছে বিভিন্ন যে আমাদের অঙ্গগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার প্রধান কাজ। যেমন পায়ে কাটা পড়লো বা গরম লাগলো, হাতটা সরিয়ে নিলাম যাতে না হাতের ক্ষতি হয়, তাহলে ক্ষতির হাত থেকে রক্ষা করাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার প্রধান কাজ। তাছাড়া দ্রুত স্নায়বিক প্রতিক্রিয়া যেটা ঘটায় সেইটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এবার আসছি প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ বা রিফ্লেক্সার। প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ হচ্ছে যে নির্দিষ্ট পথে প্রতিবর্ত ক্রিয়ার যে স্নায়ুস্পন্দনটা, সেই স্নায়ুস্পন্দনটা আবর্তিত হয় তাকে বলা হচ্ছে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ। অর্থাৎ যে নির্দিষ্ট পথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুস্পন্দন আবর্তিত হয় তাকে বলা হচ্ছে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ। প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথের উপাদানগুলো আসছে এবারে। একটা প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ প্রধানত 5টা উপাদান নিয়ে গঠিত। এটার মধ্যে প্রধানত 5টা উপাদান, 5টি উপাদান নিয়ে গঠিত। কি কি উপাদানগুলো? উপাদানগুলো 1 নম্বর প্রথম আসি যেটা, সেটাকে বলা হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর। গ্রাহক হচ্ছে কি? গ্রাহক হচ্ছে পরিবেশ থেকে যারা উদ্দীপনা গ্রহণ করে তারাই হচ্ছে গ্রাহক। গ্রাহক হিসাবে কে কাজ করতে পারে? গ্রাহক হিসাবে কাজ করতে পারে আমাদের ত্বক, কন্ডরা, পেশি ইত্যাদি গ্রাহক হিসাবে কাজ করে। তাহলে যারা উদ্দীপনা গ্রহণ করে পরিবেশ থেকে তারাই হচ্ছে গ্রাহক। নেক্সট 2 নম্বর সংজ্ঞাবহ বা সংবেদী বা সেন্সরি বা অন্তর্বাহী নিউরন। তাহলে 2 নম্বর হচ্ছে সংজ্ঞাবহ বা সংবেদী বা সেন্সরি বা অন্তর্বাহী নিউরন। এরা কি করে? এরা গ্রাহক থেকে উদ্দীপনাটা গ্রহণ করে স্নায়ু কেন্দ্রে পৌঁছায়। তাহলে গ্রহণ করলো উদ্দীপনাটা গ্রহণ করে সংজ্ঞাবহ বা সংবেদী বা সেন্সরি বা অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে পৌঁছালো স্নায়ু কেন্দ্রে। তাহলে এরা উদ্দীপনাটা গ্রহণ করে স্নায়ু কেন্দ্রে পৌঁছায়। 3 নম্বর হচ্ছে স্নায়ু কেন্দ্র। স্নায়ু কেন্দ্র হিসাবে এখানে কে কাজ করে? স্নায়ু কেন্দ্র হিসাবে কাজ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত সুষুম্না কাণ্ডের যে ধূসর পদার্থ সেইটা স্নায়ু কেন্দ্র হিসাবে এখানে কাজ করে। এখানে যেখানে সংজ্ঞাবহ উদ্দীপনা আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত হয়, অর্থাৎ সংজ্ঞাবহ দ্বারা উদ্দীপনাটা স্নায়ু কেন্দ্রে অর্থাৎ সুষুম্না কাণ্ডের যে ধূসর পদার্থ সেইখানে এলো এবং এটা সংজ্ঞাবহ থেকে
আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত হলো। তাই 3 নাম্বার হলো স্নায়ু কেন্দ্র। 4 নাম্বার হচ্ছে তাহলে আজ্ঞাবহ বা মোটর বা বহির্বাহী স্নায়ু। আজ্ঞাবহ বা বহির্বাহী নিউরন বা মোটর নিউরন এরা স্নায়ু কেন্দ্র থেকে যে আজ্ঞাবহ উদ্দীপনাটা উৎপন্ন হলো সেই উদ্দীপনাটাকে কারক অংশে পরিবহন করে। তাহলে উদ্দীপনাকে কারক অংশে বহন করে নিয়ে যায়, যেটা হচ্ছে আজ্ঞাবহ মোটর বা বহির্বাহী স্নায়ু। 5 নাম্বার কারক, যেখানে কাজটা সম্পন্ন হবে, অর্থাৎ দেহস্থ যে পেশি বা গ্রন্থি যেগুলো চেষ্টীয় নিউরন দ্বারা বাহিত উদ্দীপনার প্রভাবে সাড়া দেয় সেগুলোকে বলা হচ্ছে কারক। কারক হিসাবে কাজ করে সাধারণত বিভিন্ন ধরনের পেশি, গ্রন্থি এগুলো। তাহলে এই 5টা হচ্ছে প্রতিবর্ত চাপের বা প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। একটা গ্রাহক, একটা হচ্ছে সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন, একটা স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ বা বহির্বাহী, আর একটা হচ্ছে কারক। ছবিতে যদি দেখা যায়, ছবিতে দেখা যাচ্ছে যে একটা গ্রাহকের জায়গায় একটা আলপিন ফোটানো আছে, এটা সংবেদী নিউরন দ্বারা বাহিত হয়ে সুষুম্নাকাণ্ডে যে ধূসর বস্তু সেখানে পরিবাহিত হলো। ধূসর বস্তু এখানে সংজ্ঞাবহটা আজ্ঞাবহতে পরিণত হলো, আজ্ঞাবহর থেকে এটা চেষ্টীয় স্নায়ুর মাধ্যমে গেল এবং কারক যে পেশিটা দেওয়া আছে ছবিটা, পেশিতে যে পরে কার্যকারিতাটা সম্পন্ন করলো। তাহলে এইটা হলো প্রতিবর্ত চাপের পথ বা প্রতিবর্ত পথ। এই যে প্রতিবর্ত পথটা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে। যেমন একটা গরম কোনো কিছুতে হাত দিলে সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে হাতটা সরিয়ে নিই। ছবিতে একটা উদাহরণ দেওয়া আছে, দেখা যাচ্ছে কি গরম মোমবাতিতে হাত দেওয়া হচ্ছে, আঙুলের শিখা মোমবাতিটা স্পর্শ করছে। হাতের যে ত্বক গ্রাহক, সেই ত্বকের মধ্যে যে তাপ গ্রাহক আছে তারা উদ্দীপনাটা গ্রহণ করছে বা অনুভূতিটা গ্রহণ করছে। গ্রহণ করার পর সংবেদী নিউরনের মাধ্যমে এটা পৌঁছাচ্ছে সুষুম্নাকাণ্ডের যে ধূসর বস্তু আছে, যে ধূসর বস্তুতে সংজ্ঞাবহ উদ্দীপনা চেষ্টীয় উদ্দীপনায় পরিণত হচ্ছে এবং স্নায়বিক যে নির্দেশ দিচ্ছে, অর্থাৎ মোমবাতির শিখা থেকে হাতটা সরিয়ে নেওয়া, সেটা চেষ্টীয় স্নায়ুর মাধ্যমে এসে হাতের পেশিতে আসছে এবং হাতের যে বাইসেপস রয়েছে বাইসেপসটা সংকুচিত হচ্ছে এবং হাতটা আমরা সরিয়ে নিচ্ছি। তাহলে এইভাবে প্রতিবর্ত ক্রিয়াটা কাজ করে। প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপটা কীভাবে পরিবাহিত হয় সেটা একটা ভিডিওর সাহায্যে দেখানো যেতে পারে। দেখে নাও কি। হঠাৎ কোনো গরম জিনিসে হাত ঠেকলে হাতটা ছিটকে সরে আসে, বা হাতে বা অন্য কোথাও কাঁটা ফুটে গেলে আমরা সঙ্গে সঙ্গে সেই জায়গাটা সরিয়ে নিই। বা হাঁটুর প্যাটেলা অস্থির ঠিক নিচে যদি একটা রবারের হাতুড়ি দিয়ে একটু জোরে আঘাত করা হয়, তাহলে হাঁটুতে সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনির সৃষ্টি হয়। এই যে বিভিন্ন উদ্দীপনার প্রভাবে আমাদের হাত সরে যাচ্ছে বা হাঁটুতে ঝাঁকুনির সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা করে হচ্ছে না, বা ইচ্ছাকৃতভাবেও হচ্ছে না, অনৈচ্ছিকভাবে হচ্ছে বা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। এইগুলি হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। তাহলে প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা হিসেবে বলা যায় যে বাহ্যিক বা আভ্যন্তরীণ আকস্মিক সংজ্ঞাবাহ উদ্দীপনায় প্রাণীদেহে যে দ্রুত, স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। এখানে সংজ্ঞাবাহ উদ্দীপনা বলা হচ্ছে কেন? কারণ এখানে উদ্দীপনাটা কোনো অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে যাচ্ছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বলতে বোঝায় মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। এবং এই উদ্দীপনা চলে যাওয়ার পর যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক, এবং একেই বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া দু রকমের হতে পারে। একটা হচ্ছে সহজাত বা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া, এটাকে জন্মগত প্রতিবর্ত ক্রিয়াও বলা যায়। আর একটা হচ্ছে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। এই প্রকার প্রতিবর্ত ক্রিয়াটা জন্মের পর অভ্যাসের দ্বারা অর্জন করতে হয়। প্রথমে সহজাত বা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়াটা নিয়ে আলোচনা করা যাক। চোখের পলক ফেলা,
কাশি, হাঁচি এগুলো সব সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। আগে যেগুলো দেখানো হয়েছে সেগুলোও সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তাহলে যে সকল প্রতিবর্ত ক্রিয়া জন্মগত, অর্থাৎ জন্মের সঙ্গে সঙ্গে বংশগতভাবে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত হয়, তাকে সহজাত প্রতিবর্ত ক্রিয়া বলে। এগুলিকে আনকন্ডিশনাল রিফ্লেক্স বলা হয় বা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া। এখানে প্রতিবর্ত পথটাকে বোঝানো হচ্ছে। আঙুলে রয়েছে কতগুলো গ্রাহক বা রিসেপ্টর, সেখান থেকে যে উষ্ণতার অনুভূতি সেটা কতগুলি সংজ্ঞাবাহ নিউরন বা সেন্সারি নিউরন দিয়ে চলে যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। এখানে দেখা যাচ্ছে উদ্দীপনাটা চলে যাচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এখানে সুষুম্না কাণ্ডে পৌঁছলো, স্পাইনাল কর্ডে। তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা এখানে সুষুম্না কাণ্ড থেকে উদ্দীপনা কতগুলি মোটর নিউরন বা চেষ্টীয় নিউরন দিয়ে চলে আসছে কারকে, কারক বা ইফেক্টর। এবং সেই কারকটা মানে এখানে পেশি, ওটা অবশ্য গ্রন্থিও হতে পারে, এক্ষেত্রে পেশি। তার ফলে কারকে এই যে পৌঁছলো, এরপর পেশি সংকুচিত হয়ে যায়। পেশি সংকুচিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই হাতটা উপর দিকে উঠে এলো। এখানে ছবি এঁকে প্রতিবর্ত পথটাকে বোঝানো হয়েছে। এটাকে প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্কও বলা হয়। উপরের দিকে দেখো একটা কালো রঙের তীর চিহ্ন দিয়ে উদ্দীপককে বোঝানো হয়েছে, মানে উদ্দীপনা দেওয়া হচ্ছে। সেই উদ্দীপনা গ্রহণ করছে গ্রাহক। গ্রাহকটাকে একটা নীল রঙের, আকাশী নীল রঙের বক্স থেকে বোঝানো হয়েছে। তারপর উদ্দীপনা চলে যাচ্ছে সংজ্ঞাবাহ নিউরন বা সেন্সারি নিউরন দিয়ে। আকাশী নীল রঙের সংজ্ঞাবাহ নিউরনটা আঁকা হয়েছে। সেখান থেকে উদ্দীপনা চলে যাচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, এখানে সুষুম্না কাণ্ডে চলে যাচ্ছে। সুষুম্না কাণ্ডটার প্রস্থচ্ছেদ আঁকা হয়েছে এখানে হলুদ রং দিয়ে। তারপর সেই যে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বেরিয়ে আসছে আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন দিয়ে। নিচের দিকে লাল রঙের আজ্ঞাবহ নিউরনটা আঁকা হয়েছে। উদ্দীপনা এরপর চলে গেল কারকে, নিচে একটা লাল রঙের বক্স থেকে কারকটাকে বোঝানো হয়েছে। তারপর কারক সাড়া প্রদান করবে। কারক এখানে পেশিও হতে পারে বা গ্রন্থিও হতে পারে। পেশি হলে সংকুচিত হয় বা গ্রন্থি হলে তার থেকে কিছু ক্ষরিত হয়। এই সংজ্ঞাবহ নিউরন বা আজ্ঞাবহ নিউরনের মাঝে আবার এক বা একাধিক সহযোগী নিউরনও থাকতে পারে। এখানে সুষুম্না কাণ্ডের মধ্যে ওই সহযোগী নিউরন একটা দেখানো হয়েছে। এবার চলে আসি 2 নম্বরটায়, অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। এই প্রকার প্রতিবর্ত ক্রিয়া জন্মগত নয়, এটা অভ্যাস করে অর্জন করতে হয়। এটাকে বলা হয় কন্ডিশন রিফ্লেক্স। আর উপরে 1 নম্বরটাকে বলা হয় আনকন্ডিশন রিফ্লেক্স। বিজ্ঞানী পাভলভ একটা পরীক্ষা করেছিলেন এবং সেই পরীক্ষা থেকে আমরা অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পাই। একটা কুকুরকে যদি খাবার দেওয়া হয় তাহলে তার মুখ থেকে লালাক্ষরণ হয়। এটা কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটা অভ্যাস করে অর্জন করতে হয় না। তার মানে এটা হলো আনকন্ডিশনড রিফ্লেক্স। রুশ বিজ্ঞানী পাভলভ একটা পরীক্ষা করলেন। তিনি একটা কুকুরকে রোজ ঘন্টা বাজিয়ে খাবার দিতে লাগলেন। এইভাবে তিনি অভ্যাস করে ফেলেন যে ঘন্টা বাজলেই খাবার আসবে, আর খাবার আসা মানে তো লালাক্ষরণ হবেই। এরপর দেখা গেল যে কুকুরটাকে যদি খাবার না দিয়ে শুধু ঘণ্টাধ্বনি করা হয় তাহলেও তার মুখ থেকে লালা বেরোচ্ছে। এক্ষেত্রে ঘণ্টাধ্বনিটা শর্তের কাজ করছে, আর কুকুরটা ঘণ্টাধ্বনির দ্বারা শিখেছে যে তাকে খাবার দেয়া হবে। এই কারণেই তার মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে। অন্য কোনো কুকুরের ক্ষেত্রে কিন্তু ওই শুধু ঘণ্টাধ্বনিতে লালা নিঃসরণ হবে না। কাজে এটা একটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এরকম অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার আরো উদাহরণ আছে, যেমন আমাদের সাইকেল চালানো, কথা বলতে শেখা, এগুলোও কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। আজ আমরা প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ এবং প্রতিবর্ত চাপ কিভাবে পরিবাহিত হয় সেগুলো জানলাম। সঙ্গে এখানে প্রতিবর্ত চাপের যে ছবিটা সেটাও তোমরা ভালো করে আঁকবে, এটাও পরীক্ষায় পড়ে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পরের চ্যাপ্টারটা পড়ব।